আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা থেকে উত্তরণে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা, মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিল গঠনে অর্থ ছাড়ের আহ্বান। খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি। করোনা নয়, কিছু পরীক্ষার জন্য 1-2 দিন থাকতে হবে জানালেন চিকিৎসক। শরীর স্থিতিশীল বললেন মির্জা ফখরুল। জরুরি অনুমোদন পেল রুশ টিকা স্পুটনিক ভি। 40 লাখ ডোজ আসছে আগামী মাসে। চীন আর আমেরিকার কাছেও ভ্যাকসিন চেয়েছে পররাষ্ট্রমন্ত্রী। মনিয়াকে বিয়ে করে বিদেশে সেটেল করার অঙ্গীকার করেছিল বসুন্ধরার এমডি আনভীর, জানালেন বড় বোন। নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে বিশ্বের ধনী দেশগুলোকে তাদের ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। পররাষ্ট্রনীতি নিয়ে মঙ্গলবার ভার্চুয়ালি জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোভিডের পর বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে ধনী দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন শেখ হাসিনা। একই সঙ্গে জলবায়ু তহবিল গঠনে তাদের প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়ের আহ্বানও জানান তিনি। জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলোর অব্যাহত ক্ষতি ও সমস্যার কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে কক্সবাজার জেলার পরিবেশগত ক্ষতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। We need united efforts to get rid of the deadly virus. We have to ensure effective delivery of the fund to reach climate vulnerable communities and economies. Strict implementation of the Paris Agreement is the only way to check global emission and thereby global warming. The world is passing. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, করোনার কারণে নয়, স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়ার এই ভর্তি। তার শারীরিক অবস্থা রয়েছে স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে 2-1 দিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে বিএনপি চেয়ারপারসনকে। 11 এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হওয়ার পর থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের বাসভবন ফিরোজায় ছিলেন তিনি। এর মধ্যে মঙ্গলবার রাত 9:30টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন থেকে দ্বিতীয় দফা হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। এই সময় তার ব্যক্তিগত চিকিৎসক ছাড়াও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরীক্ষা শেষে বাসায় ফেরার কথা থাকলেও হাসপাতালে ভর্তি করানো হয় বেগম জিয়াকে। পরের চিকিৎসক অধ্যাপক ডক্টর FM সিদ্দিকী জানান, বেগম জিয়ার করোনা উপসর্গ নেই। আমরা চেস্টের সিটি স্ক্যান এখন করেছি। আমরা দেখেছি যে সিটি স্ক্যানে ওনার প্রথম সপ্তাহে প্রথম যে সিটি স্ক্যানটা ছিল তার চাইতে এই সিটি স্ক্যানটা আরও অনেক ভালো, অনেক ক্লিয়ার। তো সেই দিক দিয়ে ওনার কোভিডের থেকে উনি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এই বারবার টানা হেঁচাড়ার চাইতে আমরা ঠিক করেছি যে ওনাকে কেবিনে অস্থায়ীভাবে আজকে ভর্তি দিয়ে রেখেছি। আমরা আগামীকাল বেশ কিছু পরীক্ষা বাকি আছে, সেগুলো করব। করার পরে সেই রিপোর্টগুলো রিভিউ করে তারপরে আমরা ইনশাআল্লাহ ওনাকে আবার বাসায় নিয়ে যাব। বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেন বিএনপি মহাসচিব। জানান, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ভালো, আমি মোটামুটি ভালো দেখেছি। ম্যাডাম বলেছেন আপনাদের মাধ্যমে জনগণকে বলতে, তার জন্য দোয়া করতে। আমরা সবাই তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, তিনি যেন 2-3 দিনের মধ্যেই আমাদের কাছে হাসপাতাল থেকে মুক্ত হয়ে আসতে পারেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে এখন হাসপাতালে রয়েছেন বেগম জিয়া। GM হাসান, বাংলাভিশন, ঢাকা। আগামী মাসেই সরকারিভাবে আসছে রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভির 40 লাখ ডোজ। এর জরুরি অনুমোদন হওয়ার প্রয়োগে আর কোনো বাধা রইল না। মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এই তথ্য জানান। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার সংকটে নতুন করে আলোচনায় আসে অন্য উৎস থেকে টিকা সংগ্রহের বিষয়টি। টিকার প্রাপ্তি, উৎস ও সংগ্রহ সংক্রান্ত কোর কমিটির সভায় যে কটি টিকা অগ্রাধিকার পায় তার প্রথমেই ছিল স্পুটনিক ভি। এই টিকা নেয়ার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরও অনুমোদন দিয়েছে। ভ্যাকসিনটি রাশিয়াতে অনুমোদিত হয়েছে
এবং পৃথিবীর প্রায় 60টি দেশে ব্যবহার করা হচ্ছে। আমাদের টেকনিক্যাল যে এক্সপার্ট যারা আছে তারা ইভ্যালুয়েশন করেছেন। এরপরে আমাদের একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে, এই কমিটিটা 12 সদস্য বিশিষ্ট। এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট, এগুলো সব ইভ্যালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো, এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে স্পুটনিক ভি। 21 দিনের ব্যবধানে দিতে হবে 2টি ডোজ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, আগামী মাসেই আসবে এই টিকার 40 লাখ ডোজ। উৎপাদনের বিষয়টিও এগিয়ে গেছে অনেকটাই। বিশেষ করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তারা এই বিষয়টি নিয়েও কথাবার্তা বলছে যে রাশিয়ান কাউন্টার পার্টির সঙ্গে, যে ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা, অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল অ্যান্ড ফিনিশও হতে পারে। খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ, মে মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারত টিকা রপ্তানি বন্ধ করায় চীন, রাশিয়া ও আমেরিকার কাছে বাংলাদেশ দ্রুত করোনার টিকা চেয়েছে। টিকা পাওয়ার জন্য কোনো দেশের কাছেই দাসখত দেয়া হয়নি বলেও মন্তব্য করে তিনি বলেন, যেখানে টিকা পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। তবে কোন দেশ থেকেই 2 সপ্তাহের আগে টিকা পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। করোনা মোকাবেলায় চায়নার নেতৃত্বে জরুরি মেডিকেল স্টোরেজ গঠনে বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এই মেডিকেল স্টোরেজে যোগ দিচ্ছে বাংলাদেশ। ভারতকেও এতে যোগ দেওয়ার জন্য চীন আহ্বান জানিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন দেশের কাছে করোনার টিকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। ইন্ডিয়া ঢিলে করে আর এখন স্টপ করে দিয়েছে। এই স্টপ করার ফলে দেয়ার ইজ এ নেসেসিটি ফর সাপ্লাই অফ ভ্যাকসিনস। আমরা বলেছি যে তোমরা আমাদের ভ্যাকসিন সাপ্লাই করো যত তাড়াতাড়ি পারো। ইউ লুক ফরওয়ার্ড টু দ্যাট। তারা বলছে যে উইড লাইক টু ওয়ার্ক উইথ আস। আমরা আমেরিকার থেকে আনার চেষ্টা করতেছি। আমেরিকা নাকি অনেক সারপ্লাস অস্ট্রেলিয়ানকে আছে, 60 মিলিয়ন। আমরা ওদের রিকোয়েস্ট করেছি। আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করছি। আমরা কিন্তু কেউ জন্য খত দিয়ে রাখতেছি না। তবে টিকা পেতে কিছুটা সময় লাগবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাশিয়া বলেন, তারপর চায়না বলেন বা আমেরিকান, যেটা এগুলো কাগজপত্র ঠিক করা বা এ করা, মানে অ্যাকচুয়াল মুভমেন্ট 2 সপ্তাহের আগে কিছুই পাওয়া যাবে না। 2 সপ্তাহ লাগবে মিনিমাম। রাশিয়া সহ অন্যান্য দেশের কাছ থেকে G2G পদ্ধতিতে টিকা আনা হবে বলে জানান তারা। সবারই প্রেফারেন্স G2G। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 78 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 11,228 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। একদিনে 24,237টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 3,031 জন, মোট শনাক্ত 7,51,659 জন। গেল সপ্তাহ থেকে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী থাকলেও এখন কিছুটা কমতির দিকে। নতুন 5,234 জন সহ মোট সুস্থ 6,66,927 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.51, সুস্থতা 88.73 এবং মৃত্যুর হার 1.49। ভ্যাকসিন প্রয়োগে মানবদেহে করোনার বিরুদ্ধে আশাব্যঞ্জক হারে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল হক। ভ্যাকসিন নেয়া নানা বয়সী 500 জনের নমুনা গবেষণা করে এই তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের প্রেক্ষাপটে দ্রুততম সময়ে প্রতিষেধক বা ভ্যাকসিন উদ্ভাবন করে বিশ্বের কয়েকটি দেশ। বাংলাদেশে এখন অনেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও নিয়েছেন। ভ্যাকসিনে মানবদেহে করোনার বিরুদ্ধে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি নিয়ে গবেষণা করছেন 2 চিকিৎসক। দ্বিতীয় ডোজ যখন দিলাম তার 14 দিন পর থেকে আমরা আসলে দেখা শুরু করেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে তীব্র মাত্রায় সংক্রমিত হওয়ার পরবর্তীতে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয় সাধারণত সেটির কাছাকাছি অথবা কারো কারো ক্ষেত্রে এটির বেশি পরিমাণ আমরা অ্যান্টিবডি পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এতটুকু আশা করতে পারি যে আমাদের জনগোষ্ঠীর উপরে প্রয়োগকৃত ভ্যাকসিন
কাজ করছে বলে আমরা মনে করি। ভ্যাকসিন প্রয়োগের পরবর্তীতে যেই ভ্যারিয়েন্টই আসুক না কেন, যে ভ্যারিয়েন্টই প্রকাশ হোক না কেন, ভ্যাকসিন কিছু না কিছু হলেও কাজ করবে সেক্ষেত্রে মৃত্যুর হার কমানোর ব্যাপারে। এদিকে সংক্রমণ ঠেকানো নয়, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে মৃত্যুহার কমানোই ভ্যাকসিনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন গবেষক রিদওয়ানুর রহমান। আমরা ভ্যাকসিন দিচ্ছি কিন্তু ট্রান্সমিশন কমানোর জন্য নয়, আমরা ভ্যাকসিন দিচ্ছি মৃত্যুহার কমানোর জন্য। কারণ হচ্ছে ট্রান্সমিশন কমানোর জন্য হলে এটা প্রায় শতকরা 80 ভাগকে ভ্যাকসিন দিতে হবে। আমরা 67 লাখ দিয়েছি, মানে হচ্ছে শতকরা 4 ভাগ জনগোষ্ঠীকে ফার্স্ট ডোজ দিয়েছি। তাহলে আসলে যাদেরকে ফার্স্ট ডোজ দিয়েছি ওদেরকে সেকেন্ড ডোজ দিয়ে কমপ্লিট করাটাই জাস্টিফাইড, রেদার দেন অনেক বেশি লোককে ফার্স্ট ডোজ দিয়ে আমি সেকেন্ড ডোজ কখন দেব কোনো সম্ভাবনা নেই, এরকম অবস্থায় রাখার চেয়ে। করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি এখনও মূল হাতিয়ার বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। দেশে অক্সিজেন সরবরাহ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যদিকে করোনার বর্তমান পরিস্থিতি বজায় থাকলে অক্সিজেনের ঘাটতি হবে না বলে জানিয়েছে দেশের অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। নারায়ণগঞ্জের তারাবো থেকে ফিরে কামরুল হাসানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন গেলমান শফি। করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অক্সিজেন। প্রবল শ্বাসকষ্টে ভোগা রোগীকে বাঁচাতে দিতে হয় অক্সিজেন, আর এই অক্সিজেনের ঘাটতির বিষয়টি নিয়মিত উঠে আসছে গণমাধ্যমে। হাসপাতালগুলোতে মিলছে না অক্সিজেন। অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসলাম অক্সিজেন লিমিটেড নারায়ণগঞ্জের তারাবোতে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা। মূলত বাণিজ্যিক অক্সিজেন সরবরাহ করে তারা। ইসলাম অক্সিজেন কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকার চাইলে মেডিকেল অক্সিজেন সরবরাহ করতে প্রতিষ্ঠানটি তৈরি আছে। গভর্নমেন্ট একটা ভালো স্টেপ নিচ্ছে, আরও ছোট ছোট 5-6টা কোম্পানিকে তারা ইমিডিয়েটলি তারা ইনস্ট্যান্ট একটা মেডিকেলের সার্ভিস দেওয়ার জন্য ওনারা পারমিশন দিচ্ছেন, তারাও কিছু করে দিচ্ছেন। যে কারণেই আমরা যেটা ইম্পোর্ট করতাম, এই ইম্পোর্টের ঘাটতিটা তাদের থেকে কিছুটা অন্তত 30 থেকে 40% এটা কাভারেজ হয়েছে। বড় সিলিন্ডার যেটা আমি 9.8 বা 6.8, এটা আমি প্রতিদিন আমি গভর্নমেন্টকে 1500 করে সিলিন্ডার দিতে পারবো। ওনারা যদি আমাদের কাছে চান, আমি সেভাবে যেখানে দিতে বলবেন আমরা সেটা দিব ইনশাল্লাহ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকও বলেছেন, দেশে অক্সিজেনের অভাব নেই। অনেক শিল্প কারখানার তরল অক্সিজেন রিজার্ভ করা হয়েছে। ইনশাল্লাহ অক্সিজেনের জন্য সমস্যা হবে না। আর ইতিমধ্যে যে অক্সিজেনটা অন্যান্য শিল্পে দিত সেটা 40 টন, সেটাও আমরা আমাদের বুকিংয়ে দিয়ে রাখছি। যদি কখনো প্রয়োজন পড়ে সেই 40 টন আমরা নিয়ে নেব এবং আমাদের হেলথের রুগীদের জন্য ব্যবহার করব। দেশে সরকারি ও বেসরকারি যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হয় তা দিয়ে চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব। তবে সেজন্য প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা, এমনটাই মত সংশ্লিষ্টদের। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। গুলশানের ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণী মোশাররত জাহান মুনিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মুনিয়ার ভগ্নিপতি মিজানুর রহমান। বেশ কিছুদিন ধরে তাকে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছিল অভিযোগ করে এজন্য বসুন্ধরার এমডি সায়েম সোবাহান আনভীরকে তিনি দায়ী করেন। আনভীরের বিরুদ্ধে সোমবার রাতে মামলা করেছে মুনিয়ার বড় বোন। আদালত আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। রাজধানীর গুলশান 1-এর 120 নম্বর সড়কের 19 নম্বর বাড়িটির 3য় তলার একটি ফ্ল্যাট থেকে সোমবার রাতে উদ্ধার করা হয় কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ। পুলিশ জানায়, নিহত তরুণীর বড় বোন নুসরাত জাহান এই ঘটনায় বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন। আসামি করা হয়েছে একটি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে। আত্মহত্যায় যে প্ররোচনা, সেই অভিযোগে একটি মামলা দায়ের হয় এবং মূল যে অভিযোগ তিনি করেন সেটা হচ্ছে ভিকটিমের সাথে এই বসুন্ধরা গ্রুপের যে এমডি, তার 2 বছরের সম্পর্ক থাকা অবস্থায় 1 বছর ভিকটিমকে তিনি বনানী একটি ফ্ল্যাটে রাখতেন, এই ধরনের তার অভিযোগ করেন। পরবর্তীতে মনোমালিন্যের প্রেক্ষিতে ভিকটিম তার বোনের কাছে ফোন করে জানান যে কোনো মুহূর্তে তার যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা আপাতত তিনি আত্মহত্যা করেছেন কিনা বা সার্বিকভাবে কি পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটেছে সেগুলোর জন্য যে আইনগত যে বিষয় সেগুলো আমরা নিচ্ছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত তরুণীর বোনজামাই জানান, আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তোরে দেখে দেবো এসে তুই কী ধরনের মেয়ে, উল্টাপাল্টা হঠাৎ চেঞ্জ, সে এই ক্ষোভে মানে এই কথাগুলো সে তার বোনকে বলছে। এরপর বলছে যে ও বলছে আশ্বস্ত করছে, না সমস্যা নাই, আমি আসতেছি।
ওর বোনে 2টা দিকে রওনা দিয়ে 4টার মধ্যে ঢাকায় পড়ছে কুমিল্লা থেকে। আপনারা কি এই রিলেশন সম্পর্কে জানতেন? আমি জানতাম না, আমার ওয়াইফ জানতো যে তার সাথে ফোনে কথাবার্তা হয়। আমরা আবার বিয়ের সাথে দেখতেছি এবার নতুন করে। আমি বলছি এগুলো বাদ, এগুলো হবে না কোনো দিন। আমি ওটা অনেক মানা করছি, কিন্তু মানে হবে না বলতে এই ধরনের থ্রেট করছে আমাদের ফ্যামিলি ধ্বংস করে দেবে এই ধরনের লোকজন। এটা খুবই ওটা খুবই বাংলাদেশের টপ 5-এর মধ্যে একজন। ইন্টারমিডিয়েট পড়ুয়া মুনিয়া 1 লাখ টাকা এই ফ্ল্যাটটিতে ভাড়ায় থাকতেন। উনি একা থাকতো কিনা আমি সঠিকটা বলতে পারি না, কিন্তু আমি যাওয়া আসা ডিউটি করি তো ক্লিনের, কারণ আমি এত খোঁজখবর নিই না, আমার এগুলো ক্লিন করা, আমি চলে যাই। তরুণীর মরদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং মুনিয়ার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মামলার বাদী নিহতের বড় বোন নুসরাত জাহান জানিয়েছেন, মুনিয়াকে বিয়ে করে বিদেশে সেটেল করার অঙ্গীকার করে কুমিল্লা থেকে ঢাকায় এনেছিল বসুন্ধরার এমডি আনভীর। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। পুলিশ ওই বাসায় যে আনভীর আসা যাওয়া করছে সিসি ফুটেজ পেয়েছে, মুনিয়ার লিখিত অনেক এভিডেন্স পাওয়া গেছে। 4টা ডায়েরিতে অনেক এভিডেন্স আছে, সুইসাইড নোট আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ভিক্ষা চাচ্ছি। আমার বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু কিচ্ছু নেই সরকার থেকে। আমাদের ফ্যামিলিতে কোনোদিন কিচ্ছু নেই। ওনার কাছে আমি ভিক্ষা চাই, আমার বোনের বিয়ে 4টা। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরিবহন শ্রমিকেরা। সরকারি বেসরকারি কোনো সহায়তা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে গাজীপুর ও মানিকগঞ্জের শ্রমিকরা। সর্বাত্মক লকডাউনে সড়ক মহাসড়কে বন্ধ গণপরিবহন। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটছে গাজীপুরের 4000-এর বেশি চালক ও হেলপারের। সরকারি সহযোগিতার দাবি তাদের। পরিবহন শ্রমিকের পাশে এখনও কোনো শ্রমিক ইউনিয়ন এবং কোনো বাংলাদেশের কোনো মালিক সমিতি এবং সরকারও কোনোভাবে তাদের পাশে দাঁড়ায় নেই। অনেক ভাই কষ্টে আছি, আমাদের সব কিছুই টুকটাক চলতেছে, আমাদের পরিবহনটাই আর কি একদম সম্পূর্ণ বন্ধ। গণপরিবহন বন্ধ, আমরা কাজ করতে পারি না, আমরা না খেয়ে থাকতে হয় ঘরের মধ্যে, অন্যের কাছে যাইতে হয় 2 মুঠো খাবারের জন্য। সরকারি যে সহায়তা যাতে এটা আমরা পাই, এটা আমাদের দাবি। ত্রাণ বিতরণের জন্য তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিদিন আমরা তালিকা করছি এবং তাদের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি, যাতে করে তারা ঘরে অবস্থান করে এবং তারা নির্বিঘ্নে তাদের জীবনকে নির্বাহ করতে পারে। এদিকে মানিকগঞ্জের 10,000 পরিবহন শ্রমিকের অবস্থাও একই। অনাহারে অর্ধাহারে কাটছে তাদের দিন। আমার খুব কষ্ট হইতেছে, যে কিস্তি আছে সপ্তাহে 1050 টাকা, কিস্তি দিন কোন থেকে খামো কোন থেকে। গাড়ি ঘোড়া বন্ধ, সমস্যা না, আমি তো অন্য কোনো কাজ করি না, গাড়ির কাজে জানি শুধু। বিপাকে পরিবহন মালিকরাও। এবার লকডাউন শুরু হওয়ার পরে আর আমরা কোনো সহযোগিতা পাইনি, করতে পারতেছি না। ত্রাণের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানান পরিবহন মালিক সমিতির নেতারা। আমরা এবারও শ্রমিকদের অনুদান দিয়েছি, আমরা এবারও মালিকরা বসে আলোচনা করেছি, আমরাও কিছু দেব। কঠিন এ সময় সরকার ও বিত্তবানদের সহযোগিতাই পারে করোনার দুর্যোগ কাটিয়ে ওঠার সাহস জোগাতে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। করোনা থেকে উত্তরণের প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা, মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিল গঠনে অর্থ ছাড়ের আহ্বান। খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি, করোনা নয়, কিছু পরীক্ষার জন্য 1-2 দিন থাকতে হবে জানালেন চিকিৎসক। শরীর স্থিতিশীল বললেন মির্জা ফখরুল। জরুরি অনুমোদন পেল রুশ টিকা স্পটনিক ভি, 40 লাখ ডোজ আসছে আগামী মাসে। চীন আর আমেরিকার কাছেও ভ্যাকসিন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মুনিয়াকে বিয়ে করে বিদেশে সেটেল করার অঙ্গীকার করেছিল বসুন্ধরার এমডি আনভীর, জানালেন বড় বোন। নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।